হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু প্রজ্ঞান দ্য কম্পিটিটিভ ক্লাস। আজকে আমি আবারও একটি প্রাইমারি টেটের প্রিপারেশন ক্লাস নিয়ে চলে এসেছি। আজকের ক্লাস থাকছে সিডিপির ওপর, সিডিপি ক্লাস 3। আমি অলরেডি তোমাদের দুটো সিডিপির ক্লাস করিয়েছি। প্রথমটি ছিল ম্যাশলো থিওরির ওপর, দ্বিতীয়টি ছিল ব্রুনারের থিওরির ওপর। ক্লাস দুটিই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তোমরা যারা দেখোনি তারা কিন্তু অবশ্যই দেখে নেবে। আর আজকের ক্লাস থাকছে পিয়াজের প্রজ্ঞামূলক বিকাশ তত্ত্বের উপর, অর্থাৎ পিয়াজের থিওরি অফ কগনিটিভ ডেভেলপমেন্ট। খুবই গুরুত্বপূর্ণ একটা থিওরির ক্লাস, তো অবশ্যই কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। পিয়াজের এই যে বিকাশের যে স্তরগুলি সেটা নিয়ে তো বিশ্লেষণ করবই, তার সাথেও এই ক্লাসে থাকবে স্কিমা কি এবং অ্যাসিমিলেশন, অ্যাকোমোডেশন, এর মধ্যে ডিফারেন্সটা কি, উদাহরণ সহযোগে আমি তোমাদের আজকে খুব ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। অবশ্যই কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। থিওরির কনসেপ্ট ক্লিয়ার করার পর তোমাদের ক্লাসের শেষে বেশ কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ থাকবে, যেগুলো হচ্ছে বিভিন্ন ইয়ারে পরীক্ষা এসেছে। ওকে, তাহলে চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। ক্লাসের প্রথমেই যেটা আমি বলবো সেটা হচ্ছে যে পিয়াজের সম্পর্কে বেশ কিছু তথ্য আমি জেনে নেব। সেটা কীরকম না, ইনি হচ্ছেন দেখো জা পিয়াজে। ইনি তোমরা ছবি দেখেই অনেকেই পরিচিত এই ছবিটা সম্পর্কে। তো ইনি জন্মগ্রহণ করেছিলেন 1896 সালে এবং মৃত্যুবরণ করেন 1980 সালে। ঠিক আছে, তো এনার সম্পর্কে আরও কিছু তথ্য জানি যে ইনি সুইজারল্যান্ডে জন্মগ্রহণ করেছিলেন, অর্থাৎ ইনি একজন সুইস মনস্তত্ত্ববিদ। প্রধানত ইনি একজন জীব বিশারদ ছিলেন, আর এনাকে আমরা বলে থাকি ফাদার অফ ডেভেলপমেন্টাল সাইকোলজি। এটা কিন্তু মনে রাখবে যে কাকে ফাদার অফ ডেভেলপমেন্টাল সাইকোলজি বলা হয়, প্রশ্ন আসতেই পারে। আর পিয়াজের যে গুরুত্বপূর্ণ দুটি বই, সেই দুটি হচ্ছে দ্য সাইকোলজি অফ চাইল্ড অ্যান্ড দ্য সাইকোলজি অফ ইন্টেলিজেন্স। এই দুটোই কিন্তু পিয়াজের গুরুত্বপূর্ণ বই। ওকে, এরপর আমরা আসব আরেকটি গুরুত্বপূর্ণ টপিকে, সেটা হচ্ছে স্কিমা কি। প্রথমেই দেখে নিই স্কিমা কি, কারণ পিয়াজের সাথে স্কিমা হচ্ছে পরিপূরক। কারণ পিয়াজে আসলেই স্কিমা কথাটা আমাদের মনে আসে, কিন্তু এই যে স্কিমা, এই ধারণাটির উদ্ভাবক কিন্তু পিয়াজে ছিলেন না। তাহলে কে ছিলেন? ছিলেন হচ্ছে মনোবিজ্ঞানী আর্ট বাটলেট। এই প্রশ্নটা আসে যে স্কিমার ধারণাটির উদ্ভাবককে, ইনি হচ্ছেন আর্ট বাটলেট। আর স্কিমা কাকে বলছে না, স্কিমা হলো কোনো মুহূর্তে অর্জিত তথ্যসমূহের একক সংগঠনকে বলা হয় স্কিমা। আর স্কিমা কিভাবে গড়ে উঠছে দেখো, শিশুদের মধ্যে যখন নতুন তথ্য আয়ত্ত করে, অর্থাৎ শিশুরা যখন নতুন তথ্য আয়ত্ত করছে, তখনই কিন্তু ধীরে ধীরে স্কিমা সম্প্রসারিত হচ্ছে। আর এইভাবে সমগ্র জীবনব্যাপী কোনো ব্যক্তি তার স্কিমাকে সম্প্রসারণ করতে পারে। ঠিক আছে, তাহলে স্কিমা সম্প্রসারিত হচ্ছে নতুন তথ্য আয়ত্ত করার মাধ্যমে, মনে রাখবে। এবার দেখো যে স্কিমা সম্প্রসারণের দুটো প্রক্রিয়া রয়েছে। কি কি? প্রথমটি হচ্ছে অ্যাডাপ্টেশন, নেক্সট হচ্ছে অর্গানাইজেশন। এই অ্যাডাপ্টেশন বা অভিযোজন, এই প্রক্রিয়াকে আবারও দুটি ভাগে ভাগ করা যায়। কি কি প্রক্রিয়া? প্রথমটা দেখো বলছে আত্তীকরণ বা অ্যাসিমিলেশন, আর দ্বিতীয়টি হচ্ছে সহযোজন বা অ্যাকোমোডেশন বলা হয়। এবার এই দুটো আত্তীকরণ এবং সহযোজনের মধ্যে কিন্তু আমাদের পার্থক্য করতে একটু অসুবিধা হয়। দেখো আমি প্রথমে ডেফিনেশন দিচ্ছি, তারপর আমি তোমাদের উদাহরণ সহযোগে বুঝিয়ে দিচ্ছি। প্রথমে বলছি অ্যাসিমিলেশন কি। দেখো, যে প্রক্রিয়ার মাধ্যমে স্কিমায় নতুন তথ্য সংযোজিত হচ্ছে তাকে বলছে আত্তীকরণ। আর অ্যাকোমোডেশন কাকে বলছি বা সহযোজন? যে প্রক্রিয়ার মাধ্যমে স্কিমায় নতুন তথ্য সংযোজনের মাধ্যমে জ্ঞানীয় কাঠামোর পরিবর্তন হয় তাকে বলা হচ্ছে অ্যাকোমোডেশন। ঠিক আছে, তাহলে একটা উদাহরণ দিয়ে বলি। ধরো ছোটরা আকাশে পাখি উঠতে দেখে, কিন্তু যখন সে একটা এরোপ্লেন আকাশ দিয়ে যেতে দেখলো, তখনও সে ভাবলো ওটা বোধহয় পাখিই যাচ্ছে। ঠিক আছে, তাহলে সে কি দেখছে কি, যে একটা নতুন জিনিস, সেটা হচ্ছে এরোপ্লেন, সে দেখলো, অর্থাৎ তার মধ্যে নতুন তথ্য কিন্তু এলো। ঠিক আছে, কিন্তু সে কি ভাবছে, তার পুরনো যে ধারণাটা রয়েছে সেই ধারণা দিয়ে সে ভাবছে যে এটাও একটা পাখি। কিন্তু যখন বড়রা বা তার পেরেন্টসরা বলে দিচ্ছে, গাইড করে দিচ্ছে যে না, এটাকে পাখি বলে না, এটাকে বলা হয় এরোপ্লেন। ঠিক আছে, যখন সে বলে দিল, তাহলে তার মধ্যে পাখি এবং এরোপ্লেন দুটোর যে ডিফারেন্সটা সে বুঝতে শিখলো। ওকে, তাহলে তার মধ্যে কি হলো, যে নতুন তথ্য তার স্কিমায় সংযোজন ঘটলো এবং তার জ্ঞানীয় কাঠামোটা পরিবর্তন হয়ে গেল।
তার যে শুধুমাত্র ধারণা ছিল যে যারা আকাশে উড়ছে ওই দুটো ডানাওয়ালা ব্যাপারটা, ওটাই হচ্ছে পাখি, তাহলে এরোপ্লেনটাও পাখি। তো সেই যে জ্ঞানের কাঠামোটা, সেখানে কিন্তু একটা পরিবর্তন এলো। একে বলছে সহযোজন বা অ্যাকোমোডেশন। ঠিক আছে, তাহলে এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিলাম, আশা করি তোমাদের আর ভুল হবে না। এবার আমরা চলে যাব যে এই যে প্রজ্ঞামূলক বিকাশটা তার কতগুলো স্তরে পিয়াজে ভাগ করেছিলেন। সেই স্তরগুলি কটি না 4টি স্তরে পিয়াজে এই প্রজ্ঞামূলক বিকাশ বা কগনিটিভ ডেভেলপমেন্টকে ভাগ করেছিলেন। প্রথম যে স্তর সেটার নাম কি, সেটার নাম হচ্ছে সংবেদন চালকমূলক স্তর। ঠিক আছে, ইংলিশে মনে রাখতে বেশি সুবিধা, সেটা হচ্ছে সেন্সরি মোটর স্টেজ। বয়স বা সময়সীমা কতটা না জন্ম থেকে 18 থেকে 24 মাস, বলতে পারো 0 to 2 ইয়ার্স। ঠিক আছে, তাহলে জন্ম থেকে 2 বছর পর্যন্ত যে স্টেজটা তাকে আমরা বলছি সেন্সরি মোটর স্টেজ। এবার আসবো পরবর্তী স্টেজে। স্টেজটির নাম কি, সেটা হচ্ছে প্রাক সক্রিয়তা স্তর, যেটার ইংলিশ নেম হচ্ছে প্রি অপারেশনাল স্টেজ। বয়সসীমা কত না 2 বছর থেকে 7 বছর পর্যন্ত। এই বয়সসীমাগুলো কিন্তু মনে রাখবে। পরবর্তী হচ্ছে মূর্ত সক্রিয়তা স্তর, যেটাকে আমরা বলছি কংক্রিট অপারেশনাল স্টেজ, যেটার বয়সসীমা হচ্ছে 7 বছর থেকে 11 বছর। পরবর্তী দেখো সবার যে শেষ চতুর্থ স্টেজটা, সেটার নাম দিয়েছিলেন যৌক্তিক সক্রিয়তা স্তর, যেটাকে ইংলিশে বলা হচ্ছে ফর্মাল অপারেশনাল স্টেজ। তার বয়সসীমা কত না 11 বছর থেকে 14 বছর বয়স পর্যন্ত। ঠিক আছে, এটা কোনো কোনো জায়গায় 11 থেকে 18 বা 16 এইরকম করা আছে। তোমরা মনে রাখবে যে 11 অনওয়ার্ডস আপ টু 18 পর্যন্ত। ঠিক আছে, তাহলে এই হচ্ছে যা পেঁয়াজের 4টি প্রজ্ঞামূলক স্তর। এবার এই প্রত্যেকটি স্তরের কি কি বৈশিষ্ট্য দেখা যায় এবং এই স্তরগুলিতে কিভাবে টিচাররা শিক্ষা দেবে, সেগুলো নিয়েই আজকে আমরা বুঝবো। প্রথমেই যে স্তরটা আমরা দেখছি সেটা হচ্ছে সংবেদন চালকমূলক স্তর, অর্থাৎ সেন্সরি মোটর স্টেজ। এই স্তরটা প্রথমে আমরা বিশ্লেষণ করি। দেখো, এই স্তরটির সময়সীমা আমরা দেখলাম জন্মকাল থেকে 2 বছর বয়স পর্যন্ত। এই বয়সী শিশুরা দেহ সঞ্চালন ও ইন্দ্রিয় ব্যবহার করে, সেন্সরি অর্গ্যান, বিভিন্ন সেন্সরি অর্গ্যান ব্যবহার করে বা ইন্দ্রিয় ব্যবহার করে পরিবেশের সাথে প্রতিক্রিয়া করছে। ঠিক আছে, যার ফলে তাদের জ্ঞানের বিকাশ ঘটছে। এগুলো বিশ্লেষণ করে করে পড়তে হবে যে সেন্সরি অর্গ্যান অর্থাৎ ইন্দ্রিয় ব্যবহার করে যেহেতু জ্ঞানের বিকাশ, সেটাই হচ্ছে সেন্সরি অর্গ্যান। বয়সসীমা কত 0 থেকে 2 ইয়ার্স পর্যন্ত। আর এই জন্য এই স্তরের নামকরণ করা হয়েছে সংবেদন চালকমূলক স্তর বা সেন্সরি মোটর স্টেজ। হয়ে গেল। এরপর আমরা আসবো এই স্তরের বিশেষ বৈশিষ্ট্য কি কি। প্রথমেই যেটা দেখব সেটা হচ্ছে ইগোসেন্ট্রিজম। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যটা কিন্তু পরীক্ষায় আসে, যেটাকে বলা হচ্ছে আত্মকেন্দ্রিকতা। আত্মকেন্দ্রিকতা মানে কি? আত্মকেন্দ্রিকতা মানে যে শুধু নিজের কথাই ভাবে, নিজের জগৎ নিয়েই থাকে। ঠিক আছে, তাহলে শিশু নিজের জগতে বাস করে তা এবং নিজেকে নিয়েই ব্যস্ত থাকে। এই যে ব্যাপারটা, এটাকে বলা হচ্ছে যে শিশু হচ্ছে ইগোসেন্ট্রিক। অন্যের অস্তিত্ব সম্পর্কে সে সচেতন থাকে না এবং খুব অল্প বয়সী যে শিশুরা তারা কিন্তু সমাজ সম্পর্কেও একদমই সচেতন থাকে না। সেটাও স্বাভাবিক। তাহলে অল্প বয়সী শিশুরা সমাজ সচেতনতা কিভাবে বুঝবে? ঠিক আছে, তারা শুধু নিজের জগৎ নিয়েই থাকে। তাহলে এই যে প্রথম যে স্তরে শিশুদের সেন্সরি মোটর স্তর স্টেজটাতে শিশুদের মধ্যে ইগোসেন্ট্রিজম দেখা যাচ্ছে। এরপর পিয়াজে বলেছেন যে এই স্তরে দেখা যায় বস্তু স্থায়িত্ব বা যেটাকে আমরা বলছি অবজেক্ট পার্মানেন্স। অবজেক্ট পার্মানেন্স মানে কি? বস্তুর স্থায়িত্ব সম্পর্কে শিশুর কোনো বোধ থাকে না। এবার বস্তুর স্থায়িত্ব মানে কি? যে কোনো বস্তু বা ব্যক্তিকে শিশুদের নিকট থেকে দূরে সরিয়ে নিয়ে গেলে তারা মনে করে বস্তু বা ব্যক্তিটি আর নেই। ঠিক আছে, তাহলে আমরা বলে থাকি না যে তুই যদি এরকম পড়াশোনা না করি বা না খেয়ে নিস, ওই সময় তো পড়াশোনাটা বলা যায় না, যে যদি না খেয়ে নাও তাহলে কিন্তু মা চলে যাবে বা মাকে অনেক দূরে পাঠিয়ে দেওয়া হবে। তো তাদের মধ্যে মনে হয় কি যে অনেক দূরেই সত্যিই চলে যাচ্ছে। তো এই যে একটা নিকটে যে থাকছে সে নিকটে রইলো, কিন্তু দূরে সরিয়ে নিলে ভাবলো তার কোনো আর অস্তিত্ব নেই। এই যে ভাবনাটা, সেই ভাবনাটাকেই বলা হচ্ছে যে অবজেক্ট পার্মানেন্স। তখন কিন্তু এই যে অবজেক্ট পার্মানেন্স, তার ধারণাটা কিন্তু থাকে না। ঠিক আছে, তার বোধটাই থাকে না।
এবার দেখো পরবর্তী যে বৈশিষ্ট্যটা বলছে সেটা হচ্ছে এই স্তরে শেষের দিকে শিশুরা বস্তুর আকৃতি, বর্ণ ইত্যাদি বৈশিষ্ট্যের সাহায্যে একটিকে অপরটি থেকে পৃথক করতে পারে। অর্থাৎ একটি বস্তুকে অপর বস্তুর সাহায্যে বিভিন্ন আকার আকৃতি দ্বারা, বর্ণ দ্বারা তারা কিন্তু আলাদা করতে শুরু করে। ওই স্তরে কিন্তু একবারই যে খুব ভালোভাবে পারছে তা নয়, কিন্তু তারা শুরু করছে। ঠিক আছে? এবার প্রশ্ন হচ্ছে যে এই যে সংবেদন চালক স্তরে শিশুদের কিভাবে প্রজ্ঞার বিকাশ করা যাবে? এই স্টেজটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই স্টেজে যদি ডেভেলপমেন্ট সুন্দরভাবে শুরু করা যায়, তাহলে কিন্তু পরপর স্টেজগুলোতে তারা খুব ভালোভাবে ডেভেলপ করতে শুরু করবে। সেই জন্য এখানে কিন্তু খুব ভালোভাবে টেকনিক ইউজ করতে হবে তাদের এই যে কগনিটিভ ডেভেলপমেন্ট করার জন্য। তাহলে কিভাবে করা যাবে? না, শিশুদের নিকট বিভিন্ন আকার আকৃতি ও খেলনার বস্তু দিতে হবে, যাতে বস্তুর আকার আকৃতি বর্ণ সম্পর্কে তাদের ধীরে ধীরে জ্ঞান হতে থাকে। সেই জন্যই দেখবে কিডস স্কুল বা প্লে স্কুলে এই ধরনের খেলনাগুলো কিন্তু বিভিন্ন ধরনের খেলনা বা ছোটদেরও যখন ছোট থেকে বড় হচ্ছে তখন কিন্তু এই ধরনের খেলনা টেলনাগুলো ছোটোবেলায় দেয়া হয়, যাতে তাদের আকার আকৃতি বর্ণ এই সম্পর্কে তাদের জ্ঞান হয়। ঠিক আছে? পরবর্তী বলছে দেখো যে নানা রকম খেলার বস্তু তাদের সরবরাহ করা হয়, যাতে একদিকে যেমন তাদের দেহের অঙ্গ প্রত্যঙ্গ ব্যবহারের সুযোগ ঘটে তেমনি কিন্তু তাদের কি হয় যে তাদের ধীরে ধীরে প্রজ্ঞামূলক বিকাশও কিন্তু ঘটতে থাকে। পারিপার্শ্বিক যে বস্তুগুলো দেখছে তার মাধ্যমে কিন্তু তাদের প্রজ্ঞামূলক বিকাশটাও ধীরে ধীরে ঘটতে থাকছে। তাহলে এই হচ্ছে ব্যাপার। এরপর আমরা চলে যাব যে দ্বিতীয় স্টেজে। দ্বিতীয় স্টেজটির নাম কি? দ্বিতীয় স্টেজটির নাম হচ্ছে প্রাক সক্রিয়তা স্তর, যেটাকে আমরা বলছি প্রি অপারেশনাল স্টেজ। এই স্টেজের সময়সীমা কত? না 2 থেকে 7 বছর বয়স পর্যন্ত। এই স্টেজে এই স্টেজকে আবার পিয়াজের দুটো উপস্তরে ভাগ করেছেন। ঠিক আছে? তো এই দুটো উপস্তর কি কি? না প্রথমটাকে বলছে প্রাক ধারণামূলক স্তর, বা যেটাকে আমরা বলি প্রি কনসেপচুয়াল স্টেজ, যেটা 2 থেকে 4 বছর বয়স পর্যন্ত বিস্তৃত। পরবর্তী বলছে যে সংজ্ঞামূলক চিন্তনের স্তর, যেটাকে পিরিয়ড অফ ইনটুইটিভ থট বা সংজ্ঞামূলক চিন্তনের স্তর, যেটার বয়স সীমা হচ্ছে 4 থেকে 7 বছর বয়স পর্যন্ত। এই হচ্ছে দুটো স্টেজ। তো এই দুটো স্টেজের আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে, আর এই স্টেজটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যে প্রি অপারেশনাল স্টেজ। এই স্টেজ থেকে কিন্তু অনেক প্রশ্ন আসে। দেখো এখানে আমি সমস্ত বৈশিষ্ট্যগুলো কিন্তু খুব ভালোভাবে লিখে দিয়েছি, ভালোভাবে দেখে নাও। যে প্রাক ধারণামূলক স্তরের যে প্রথম যে স্তর, যেটা 2 থেকে 4 বছরের মধ্যে, এই স্তরের মধ্যে কি কি দেখা যায়? যে ডিফার্ড ইমিটেশন। ডিফার্ড ইমিটেশন নিয়ে কিন্তু প্রশ্ন আসে। ডিফার্ড ইমিটেশন মানে কি? ধরো কোনো শিশু কোনো একটা পরিস্থিতিতে এক ধরনের আচরণ করেছিল। এবার সে পূর্বে মনে রেখেছে। ঠিক আছে? পূর্বের একটা প্রতিক্রিয়া সে পেয়েছে। এবার সেটা বর্তমান পরিস্থিতিতে ধরো নতুন একটা সমস্যার সম্মুখীন হয়েছে। তো সেই পরিস্থিতিতে সে কিভাবে ব্যবহার করবে সেটা কিন্তু সে শিখে যাচ্ছে। অর্থাৎ একই রকম একটা ঘটনার যে পুনরাবৃত্তি, সেটা কিন্তু সে ঘটানোর চেষ্টা করছে। তাহলে এটাকে বলছে বিলম্বিত অনুকরণ বা ডিফার্ড ইমিটেশন, যেটা এই স্টেজে দেখা যায়। পরবর্তী কি বলছে? বলছে যে এই স্তরে শিশু তার নিজের কিছু কাজের মধ্যে ধারাবাহিকতা বজায় রাখে। পরবর্তী বলছে এই স্টেজে শিশু নিজের জগৎ ছাড়াও বাইরের জগতের অস্তিত্ব বা রিয়েলিজম, বা যেটাকে আমরা বলি বাস্তববাদ, সেই রিয়েলিজম সম্পর্কে বুঝতে পারে। অর্থাৎ শুধুমাত্র যে ইগোসেন্ট্রিক যে ব্যাপারটা থেকে সে কিন্তু ধীরে ধীরে বেরিয়ে আসছে। ঠিক আছে? এবার বলছে শিশু ভাষার ব্যবহারের ক্ষমতা দ্রুত বিকাশ লাভ করছে এই স্তরে, কিন্তু ভাষাকে পরিপূর্ণ ব্যবহার করতে পারছে না। অবশ্যই তোমরা এজ গ্যাপগুলো যদি ঠিকঠাক দেখো, বিশ্লেষণ করো, তাহলেই কিন্তু বৈশিষ্ট্যগুলো ধীরে ধীরে চলে আসবে। এরপর আসছে 5 নম্বর সেটি হচ্ছে 5 নম্বর বৈশিষ্ট্য বলছে দেখো সর্বপ্রাণবাদ। এই অ্যানিমিজম যেটা বলছে, এই অ্যানিমিজম নিয়ে কিন্তু প্রশ্ন আসে। সর্বপ্রাণবাদ কোন স্তরে দেখা যাচ্ছে? তাহলে প্রি অপারেশনাল স্টেজে দেখা যাচ্ছে। তো অ্যানিমিজম ব্যাপারটা কি? শিশুরা ভাবে যে সমস্ত বস্তুর মধ্যেই প্রাণ রয়েছে। ঠিক আছে? তো যেমন তার কাছে যদি কোনো খেলনা থাকে, সেটা যদি ভেঙে যায় তার মনে হয় যেন সেটা একবারে নষ্ট হয়ে গেল, তাকে যদি মারা হয় তার মনে হয় যে সেটাকে যেন লাগছে। তো অর্থাৎ তার মনে হয় সমস্ত বস্তুর মধ্যে, জড় বস্তুর মধ্যেও কিন্তু প্রাণ রয়েছে, সেটা কিন্তু শিশুরা ভাবে। এটাকে বলা হচ্ছে সর্বপ্রাণবাদ
বা অ্যানিমিজম, এটা দেখা যায় প্রি অপারেশনাল স্টেজে। এরপর দেখো, এরপর এই যে সংজ্ঞামূলক চিন্তনের স্তর, যেটা আমরা দ্বিতীয় স্তর ওই প্রি অপারেশনাল স্টেজের যে সেকেন্ড স্টেজটাতে, তার কী কী বৈশিষ্ট্য? না, এই স্তরে শিশুরা সক্রিয় বাস্তবধর্মী চিন্তনের বিকাশ হতে থাকে এবং শিশু ভাষার মাধ্যমে সামাজিক মিথস্ক্রিয়া বা সোশ্যাল ইন্টারাকশন করে। যেহেতু বয়স সীমাটা হচ্ছে 4 থেকে 7, তাহলে অবশ্যই শিশুরা কি করছে না, তাদের মধ্যে যে ভাষার একদম বিকাশ ঘটছে এবং তারা কথা বলার মাধ্যমে সোশ্যাল ইন্টারাকশন করছে এবং শিশুর ভাষা প্রয়োগের দক্ষতাও কিন্তু বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে? আর এই স্তরে স্থান ও সময় সম্পর্কে বিমূর্ত ধারণা কিন্তু তৈরি হয়। ওকে, তাহলে এই হচ্ছে ব্যাপার। এবার শেষ যে পয়েন্টটি রয়েছে সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটা দিয়ে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। কিভাবে আসে প্রশ্নটা? দেখো, এই ধরনের প্রশ্ন দেওয়া হয় যে 2 + 2 = 4, কিন্তু মানে শিশু বুঝতে পারছে যে 2 এর সাথে 2 যোগ করলে 4 হয়, কিন্তু 4 এর থেকে 2 বিয়োগ করলে 2 হয় না। এটা বুঝতে পারে না কোন স্টেজে? এটাও কিন্তু হবে প্রি অপারেশনাল স্টেজে। ঠিক আছে? বুঝতে পারছে না, অর্থাৎ কোনো প্রক্রিয়ার যে বিপরীত রূপটা সেটা কিন্তু শিশুরা বুঝতে পারে না এই স্টেজে এসে। অর্থাৎ যেটাকে আমরা বলছি রিভার্সিবিলিটি কিন্তু শিশুদের মধ্যে তখনও গড়ে ওঠে না। ওকে, এরপর আমরা আসবো 3 নম্বর স্টেজে। 3 নম্বর স্টেজটি কি? 3 নম্বর স্টেজ হচ্ছে মূর্ত সক্রিয়তার স্তর, বা যেটাকে আমরা বলছি কংক্রিট অপারেশনাল স্টেজ। এই স্টেজের বয়সসীমা কত? সময়সীমা হচ্ছে 7 থেকে 11 বছর বয়স। এবং এই স্টেজের বৈশিষ্ট্যগুলো কি কি একটু দেখে নিই। প্রথমেই যেটা দেখব যে এই স্তরে শিশুর কিন্তু যুক্তিপূর্ণ যে চিন্তার দ্বারা সিদ্ধান্ত গ্রহণ করতে শুরু করছে। সঠিকভাবে না পারলেও তাদের যে এই ডেভেলপমেন্টটা কিন্তু শুরু হয়ে যাচ্ছে। এই স্তরে শিশু বাস্তব কোনো উদাহরণ পেলে তা থেকে অভিসারী চিন্তন করতে পারে, অর্থাৎ বিভিন্ন রকম ডাইভার্জেন্ট থিঙ্কিং, মানে কোনো বিষয় নিয়ে কিন্তু বিভিন্ন রকমভাবে ভাবতে শুরু করছে। যে কোনো বস্তুর কংক্রিট জিনিস কিন্তু, ঠিক আছে, তার চোখের সামনে যেটা রয়েছে সেই বিষয় নিয়ে ভাবতে পারছে। এবার যে কোনো বস্তুর উপস্থিতি তার মধ্যে উৎসুক্য জাগাচ্ছে, কিন্তু প্রবলেম কোথায়? না, বিমূর্ত চিন্তন বা ধারণা কিন্তু এই স্তরে গঠন হচ্ছে না। পরবর্তী যে পয়েন্টটা দেখব সেটা হচ্ছে সংরক্ষণ, বা যেটাকে আমরা বলছি কনজারভেশন। কোনো বস্তুর বাহ্যিক কিছু পরিবর্তন হলে মূল বস্তুটির যে কোনো পরিবর্তন হয় না, সেটাকে আমরা বলছি সংরক্ষণ, এবং সেই বোধটা কিন্তু শিশুদের মধ্যে তৈরি হয়ে যাচ্ছে। পরবর্তী যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে ক্রমপর্যায় বা সিরিয়েশন। অর্থাৎ ক্রমপর্যায় হলো বস্তুর আকার বৃদ্ধি ও হ্রাসের প্রেক্ষিতে যে বিন্যাস, সেই সিরিয়েশন, সেটা কিন্তু শিশুর মধ্যে তৈরি হয়ে যাচ্ছে। অর্থাৎ মূর্ত যে বিভিন্ন রকম বস্তুর মধ্যে ছোট বড় ব্লক সাজানো, এই ধরনের যে কনসেপ্টগুলো সেগুলো কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। পরের যে পয়েন্টটি রয়েছে সেটা হচ্ছে ক্লাসিফিকেশন বা শ্রেণীকরণ। অধিক সংখ্যক বস্তুর মধ্যে কোনো বিষয়ের সাদৃশ্য বা সাধারণ গুণাবলীর প্রেক্ষিতে একত্রীকরণ করাকে বলা হচ্ছে শ্রেণীকরণ, যেটা হচ্ছে শিশুদের মধ্যে কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। পরবর্তী যে পয়েন্টটি রয়েছে সেটা হচ্ছে বৈপরীত্য বা রিভার্সিবিলিটি। এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আমরা দেখলাম যে প্রি অপারেশনাল স্টেজে কিন্তু এই রিভার্সিবিলিটিটা থাকে না। আসছে কোথায়? আসছে হচ্ছে কংক্রিট অপারেশনাল স্টেজে। তাহলে রিভার্সিবিলিটি দেখা যাচ্ছে কংক্রিট অপারেশনাল স্টেজে, যে কোনো ধারণাকে অন্য একটি বিপরীত ধারণায় পরিবর্তন করতে পারে। যেমন 2 + 4 = 6 হলে 4 - 6 = 2 হবে। এই যে উদাহরণ দিয়ে কিন্তু প্রশ্ন আসে। ঠিক আছে, মনে রেখো। এবার আমরা চলে এলাম সবার শেষ স্তরে, যে স্তরটির নাম হচ্ছে যৌক্তিক সক্রিয়তা স্তর, বা যেটাকে আমরা বলছি ফর্মাল অপারেশনাল স্টেজ। এই স্টেজের সময়কাল কত? না, 11 থেকে 14 বছর বয়স পর্যন্ত। এই স্তরে শিশু কৈশোর কাটিয়ে বয়ঃসন্ধিক্ষণের দ্বার প্রান্তে এসে উপস্থিত হচ্ছে এবং তাদের চিন্তনের যে সুসংবদ্ধ সক্রিয়তা রূপান্তরিত হচ্ছে, মানে তাদের চিন্তা ভাবনার একটা সংগঠন দেখা যাচ্ছে, মানে সংগঠিত তাদের চিন্তা ভাবনা দেখা যাচ্ছে। তো এই যে স্তরের বৈশিষ্ট্যগুলো কি কি? প্রথমেই যে বৈশিষ্ট্যটা সেটা হচ্ছে এই স্তরে বিমূর্ত চিন্তা করতে তারা সক্ষম হচ্ছে
এই স্তরে শিশু যে কোনো কাজের সমগ্র সম্ভাব্যতায় সংগ্রহ করে এবং প্রকল্প গঠন করে, পরীক্ষা করে, বিশ্লেষণ করে, সিদ্ধান্ত গ্রহণ করছে এবং প্রয়োজনে তা গ্রহণ করছে। অর্থাৎ শিশু কিন্তু এই স্টেজে কি করছে, তাদের নিজেদের যে বিশ্লেষণ ক্ষমতা, সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা, সমস্ত কিছুই কিন্তু শিশুর মধ্যে গড়ে উঠছে। পরবর্তী কি বলবো, যে এই স্তরে শিশুর মনে যে যুক্তিগ্রাহ্যতা জন্ম নেয় তার মূল কারণ, তার মনের মধ্যে কি, কিন্তু, কেন, এই ধরনের প্রশ্ন জাগে। অর্থাৎ কোনো একটা বিষয়কে তারা যখন যুক্তি দিয়ে ভাবতে শুরু করে, তখন কিন্তু তাদের মধ্যে এই প্রশ্নের উদ্রেক হচ্ছে এবং তারা অবশ্যই এই বস্তুভিত্তিক চিন্তার বাইরেও কিন্তু বিমূর্ত চিন্তা করতে সক্ষম হচ্ছে। ওকে, পরবর্তী যেটা সবথেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যত অধিক সম্ভব যে বক্তব্য তারা একত্রিত করে প্রকল্প করে। অর্থাৎ এটার মানে কি না, এই যে এখানে যত রকম বক্তব্য দেয়া হয় সেই বক্তব্যকে তারা একত্রিত করতে পারছে এবং তারা নিজেদের মতো করে ভাবতে পারছে। এই পিয়াজে এই প্রক্রিয়াকে বলছে যে হাইপোথেটিকো ডিডাকটিভ থিঙ্কিং। ঠিক আছে, তাহলে হাইপোথেটিকো ডিডাকটিভ থিঙ্কিং এটা কোন স্টেজে দেখা যাচ্ছে? এটা পিয়াজের ফর্মাল ডেভেলপমেন্টাল স্টেজ, যেটা হচ্ছে সর্বশেষ স্টেজ। সেই স্টেজে কিন্তু হাইপোথেটিকো ডিডাকটিভ থিঙ্কিং সেটা দেখা যায় শিশুর মধ্যে। ওকে, তাহলে এই হচ্ছে টোটাল কনসেপ্ট, তোমাদের আমি টোটাল বুঝিয়ে দিলাম। এরপর থাকবে বেশ কিছু এমসিকিউ। তাহলে এমসিকিউগুলো শুরু করা যাক। প্রথম যে প্রশ্নটা বলছে সে প্রশ্ন হচ্ছে যে জা পিয়াজে কোন দেশের মনস্তত্ত্ববিদ ছিলেন? তাহলে সঠিক উত্তর অবশ্যই অপশান বি, সুইজারল্যান্ড। পরবর্তী দেখো, বলছে স্কিমা এই ধারণাটির উদ্ভাবক হলেন। তাহলে সঠিক উত্তর কোনটি? সঠিক উত্তর হচ্ছে অপশান বি, আর্ট বার্টলেট। আমি তোমাদের পড়ালাম। পরবর্তী প্রশ্ন দেখো, যে পিয়াজে কোন শব্দটি মানসিক গঠনের জন্য ব্যবহার করেন যা চিন্তার বিল্ডিং ব্লক? ঠিক আছে, সঠিক উত্তর কোনটি? অবশ্যই হচ্ছে স্কিমা। মেন্টাল বিল্ডিং ব্লককেই আমরা বলে থাকি স্কিমা, এক কথায়। পরবর্তী বলছে যে পিয়াজে প্রজ্ঞামূলক বিকাশের কয়টি স্তরের কথা বলেছেন? এটা বলার অপেক্ষা রাখে না যে পিয়াজের প্রজ্ঞামূলক বিকাশের কয়টি স্তর বলেছেন, সেটা হচ্ছে অপশান বি, 4টি স্তরের কথা বলেছেন। পরবর্তী প্রশ্ন দেখো, 5 নম্বর প্রশ্ন বলছে সর্বপ্রাণবাদ কোন স্তরের বৈশিষ্ট্য? অ্যানিমিজম। তাহলে সঠিক উত্তর কোনটা হবে? সেন্সরি মোটর স্টেজ, প্রি অপারেশনাল স্টেজ, কংক্রিট অপারেশনাল স্টেজ না ফর্মাল অপারেশনাল স্টেজ? সঠিক উত্তর অপশান বি, প্রি অপারেশনাল স্টেজে কিন্তু সর্বপ্রাণবাদ দেখা যায়। ঠিক আছে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরবর্তী দেখো, যে বস্তুর স্থায়িত্বের এই যে ধারণাটি পিয়াজের বিকাশের কোন পর্যায়ে বলা হয়েছে? বস্তু স্থায়িত্বের ধারণা কোন কোন যে পর্যায়ে বলেছেন সেটা হচ্ছে সেন্সারি মোটর স্টেজে। পিয়াজে কিন্তু সেই স্টেজে কিন্তু বিবৃত করেছিলেন। ওকে, পরবর্তী দেখো, পরবর্তী বলছে যে পিয়াজের মতে ব্যক্তির অভিযোজন যে প্রক্রিয়াগুলো সমন্বয় প্রয়োজন সেগুলো হলো। অর্থাৎ অভিযোজন হতে গেলে কোন কোন প্রক্রিয়ার প্রয়োজন হয়? এখানে দেখো সঠিক উত্তরটা আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে আত্তীকরণ অর্থাৎ অ্যাসিমিলেশন, সহযোজন অ্যাকোমোডেশন এবং সাংগঠনিকরণ, যেটাকে আমরা বলছি অর্গানাইজেশন। এই 3টে স্টেজের প্রয়োজন হয়। পরবর্তী প্রশ্ন দেখো, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে পিয়াজের প্রজ্ঞামূলক বিকাশ তত্ত্ব অনুযায়ী যে প্রক্রিয়ার মাধ্যমে নতুন তথ্য সংযোজনের মাধ্যমে জ্ঞানীয় কাঠামোর পরিবর্তন হয় তাকে কি বলা হয়? সঠিক উত্তর হচ্ছে অবশ্যই অপশান ডি, অ্যাকোমোডেশন বলা হয়। পরবর্তী প্রশ্ন দেখো, যে শিশুর বিকাশের স্তরে অহংকেন্দ্রিকতা বা যেটাকে আমরা বলছি ইগোসেন্ট্রিজম থেকে ক্রমশ সামাজিক কেন্দ্রিকতার দিকে অগ্রসর হয়, এটি কে বলেছেন? সঠিক উত্তর হচ্ছে অবশ্যই অপশান সি, পিয়াজে বলেছেন। ইগোসেন্ট্রিজম মানেই হচ্ছে পিয়াজে এটা নিয়ে বলেছিলেন, অর্থাৎ শিশুর বিকাশের স্তরে অহংকেন্দ্রিকতা থেকে ক্রমশ সামাজিক কেন্দ্রিকতার দিকে কিন্তু অগ্রসর হচ্ছে। পরবর্তী এবং আজকের শেষ প্রশ্ন হচ্ছে বিমূর্ত বৈজ্ঞানিক চিন্তাভাবনা ক্ষমতার বিকাশ একটি বৈশিষ্ট্য। বিমূর্ত বৈজ্ঞানিক চিন্তাভাবনার ক্ষমতার বিকাশ কোন স্তরের বৈশিষ্ট্য? প্রি অপারেশনাল স্টেজ, ফর্মাল অপারেশনাল স্টেজ, সেন্সরি মোটর স্টেজ না কংক্রিট অপারেশনাল স্টেজ? আমি এই উত্তর দেব না, তোমরা আমাকে কমেন্ট বক্সে উত্তরটি জানাবে, কারণ আমি ডিটেলসে তোমাদের পুরো থিওরিটা বুঝিয়েছি। তো অবশ্যই কিন্তু তোমরা আমাকে জানাবে যে এটার উত্তর
কী হচ্ছে। আর তোমরা অনেকেই বলছো যে এই যে থিওরি ক্লাসগুলোর পিডিএফগুলো দেওয়ার জন্য, আগের ক্লাসগুলোর পিডিএফ তোমরা পেয়ে যাবে টেলিগ্রাম গ্রুপে। তো অবশ্যই তোমরা যারা টেলিগ্রাম গ্রুপটি জয়েন করোনি তারা কিন্তু জয়েন করে যাবে। ডিসক্রিপশন বক্সে কিন্তু টেলিগ্রাম লিঙ্ক দেওয়া আছে। আমি তোমাদের আজ বা কালকের মধ্যেই তোমাদের আগের যে ম্যাশলো থিওরি, ব্রুনারের থিওরি, এই সমস্ত পিডিএফগুলো তোমাদের প্রোভাইড করে দেবো। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। ক্লাস যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিও, এবং যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি তারা করে নিও। আর পারলে একটু বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। থ্যাংক ইউ।